তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লেটস লাভ লিটারেচার উইথ অনিমেষ। আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বর্তমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মেজরে যে নতুন একটা নাটক আমরা পেয়েছিলাম আগের দিন, আমরা ইন্ট্রোডাকশন পার্টটা তার পড়েছি, জেমস সিনজের লেখা রাইডার্স টু দ্য সি। আমি তোমাদের প্রমিস করেছিলাম যে আমরা এটার লাইন বাই লাইন অ্যানালিসিস পড়বো। আজকে তার ফার্স্ট পার্টটা আমি নিয়ে চলে এসেছি। এরপরে ধীরে ধীরে সব পার্টগুলো আসতে থাকবে। একটা পার্টের মধ্যে সবকিছু ইনক্লুড করা সম্ভব নয়, তাই আর একটা একটা করে পার্ট সেগুলোকে করে দেবো। তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। ব্যাপার যারা নতুন রয়েছে চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য আমি অলরেডি প্রথম থেকে ব্যাপক আমি রেসপন্স একটা পেয়েছি এবং তার জন্য সকলকে ধন্যবাদ। তোমরাই চ্যানেলটা রিচ ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছো। তোমরা দেখছো, তোমরা ভিডিওগুলো আমি বুঝতে পারছি। যাই হোক, এতেই আমার শান্তি। আর যে বিষয়টা হচ্ছে যে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কমেন্টের সংখ্যাটা আমি অনেকটাই কম পাচ্ছি, তাই কমেন্টে জানিও, আমি আরো উৎসাহ পাবো। তোমরাই আমার ইন্সপিরেশন, তোমরা যত উৎসাহ দেবে আমি ততটাই চলতে পারবো, তাই না? তাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। জে এম সিনজের লেখা রাইডার্স টু দ্য সি লাইন বাই লাইনে ফার্স্ট পার্ট। এরপর থেকে আরো পার্ট আসবে, সেগুলোর জন্য স্টে টিউন। চলো শুরু করা যাক। তো রাইডার্স টু দ্য সি নাটকটা প্রথমেই তোমাদেরকে কি বলেছিলাম যে এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক বলে বাংলায় যাকে। এটা প্রথম কোথায় পারফর্মড হয়েছিল? মোলসওয়ার্থ হল, একটা যে হল আছে, এই হলটা হচ্ছে ডাবলিনে। ফেব্রুয়ারি মাসের 25 তারিখে 1904 সালে এই নাটকটা ফার্স্ট পারফর্মড হয়েছিল স্টেজের মধ্যে। সিনটা কোথায়? সিন মানে গল্পের শুরু হচ্ছে কোথায়, সেটিং অর্থাৎ যে জায়গা আর কি বর্ণনা এখানে প্রথম পাবো, সেই সিনটা সেটিংটা হচ্ছে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিম দিকের একটা দ্বীপ, আইল্যান্ড, হ্যাঁ আইল্যান্ড মানে দ্বীপ, সেই দ্বীপে এই গল্পের সেটিং। তোমাদেরকে আগেই বলেছি অ্যারান আইল্যান্ডের কথা, সেই অ্যারান আইল্যান্ডের গল্পই এখানে হচ্ছে, মানে আইল্যান্ড বলতে এখানে অ্যারান আইল্যান্ড। তাহলে দেখো এরপর যেটা আসছে কটেজ কিচেন। সেটিংটা কোথায়? কটেজ কিচেন অর্থাৎ তোমার যে রান্নাঘর আছে সেই কটেজ, সেটা আর কি ছোট রান্নাঘর একটা। সেখানে কি আছে? উইথ নেটস, মানে জাল আছে, জাল। এই উইথ নেটস দিয়ে কি বোঝা যাচ্ছে? এই যে প্লেটা, এই প্লেটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সিম্বলস আছে, ইমেজ আছে। তো নেটস হচ্ছে এটা একটা বোঝাচ্ছে যে দিস ইজ এ ফ্যামিলি অফ দ্য ফিশার ফোকস। যে সমস্ত মানুষজন আর কি মৎস্যজীবী, মাছ ধরে সমুদ্রের ওপর নির্ভর করে কাটায়, তাদের ঘরে তো এই মানে জাল থাকবেই, সেই জাল বোঝা যাচ্ছে। আর কি আছে? অয়েল স্কিনস আছে। অয়েল স্কিন মানে তুমি বুঝতে পারছো, যেগুলো তোমার ওই রান্না করার সময় সামনে যে পোশাকগুলো পরে, সেই পোশাকগুলোকে অয়েল স্কিনস বলে, সেগুলো আছে। আর কি আছে? স্পিনিং হুইল। হ্যাঁ, স্পিনিং হুইল মানে বাংলায় যদি আমি বলি এটাকে চরকা বলবো। স্পিনিং হুইল কিন্তু একটা সিম্বল। স্পিনিং হুইল এখানে সিম্বলাইজ করছে দ্য হুইল অফ লাইফ। ওকে, দ্য হুইল অফ লাইফ মনে রাখবে, যে আমাদের যে জীবন চক্র, সেই জীবন চক্রকে সিম্বলাইজ করছে। আর কি? সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। এখানে মানে দেওয়ালের ওপর ঠেসানো আছে কিছু নিউ বোর্ডস। এখানে নিউ বোর্ডস কি বলতো? এখানে নিউ বোর্ডস হচ্ছে কফিন বানানোর জন্য, পরের দিকে আমরা দেখতে পাবো কফিন বানানোর জন্য কিছু সাদা বোর্ড আছে, সেই সাদা বোর্ডগুলোকে এখানে আনা হয়েছে। সেই সাদা বোর্ডগুলোকে রাখা রয়েছে দেওয়ালের মধ্যে। এই ছিল গল্পের সেটিং, এটসেট্রা, এটা সেটা রয়েছে। আর কি রয়েছে না, এখানে ক্যাথলিন এ গার্ল অফ 20, মানে ক্যাথলিনের বয়স কত সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। ক্যাথলিন এ গার্ল অফ অ্যাবাউট 20 বছর বয়স্ক মেয়ে ক্যাথলিন এখানে রয়েছে গল্পের প্রথম সেটিংয়েই। ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেছে। আর কি? ফিনিশেস নিডিং কেক, ও কি করছিল? কেক বানাচ্ছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, উনুনের ওপর সেই কেক তৈরির সময় একটু সেই হিট দিয়ে রাখতে হয় না, সেই হিট দিচ্ছিল। দেন ওয়াইপস আর হ্যান্ড, তারপর ওই বানানো হয়ে যাওয়ার পর কি হয়? হাত মোছে, সেই হাত মোছার মতো করে হাতটা মুছছে। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর কি করছে? ওই যে চরকাটা আছে ওটাকে ঘোরাচ্ছে। নোরা, যে ছোট মেয়ে, সেই নোরা এবার আসছে। এই ইয়াং গার্ল পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, দরজার মধ্যে কি করছে? নোরা এসে মাথাটা গলিয়ে আর কি, ছোট মেয়ে যে মানে ক্যাথলিনের বোন, তো সে মাথাটা গলিয়ে আর কি ভেতরে দেখছে। খুব ইন এ লো ভয়েস, খুব হালকা গলায় বলছে, হোয়ার ইজ সি, ও কোথায়?
এখানে এই দেখো সি, সি বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? সি বলতে মৌরিয়াকে বোঝাচ্ছে। ওদের যে মা আছে, ওদের মা মৌরিয়া, বয়স্ক যে মহিলার ক্যারেক্টার আমরা পরে দেখতে পাবো, সে মৌরিয়াকে বলছে, মৌরিয়া মানে মায়ের খবর নিচ্ছে এখানে, বলছে কোথায়। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে মৌরিয়া, মৌরিয়া শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে ক্যারেক্টারগুলোর নামগুলো তো অনেক সময় ইম্পর্টেন্ট হয়। তো এই মৌরিয়া, MAURYA তোমরা জানো বানানটা, তো এই মৌরিয়া শব্দটা কোথা থেকে এসেছে? এটা একটা গ্রিক ওয়ার্ড ময়রা থেকে এনেছে, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড ময়রা, যেটা বানানটা এরকম ছিল MOIRA, ময়রা। এই ময়রা থেকে মৌরিয়া কথাটা আসছে। ময়রা মানে হচ্ছে ফেট, মানে 3 গডেস ছিল, তাদের মধ্যে একটা ছিল ময়রা, গ্রিকের। সেই ময়রা থেকে এই মৌরিয়া কথাটা এখানে নেওয়া হয়েছে কিছুটা বলতে গেলে। তো সেই মৌরিয়ার কথা জিজ্ঞাসা করছে তার মেয়ে, বলছে যে কোথায় মা, কোথায়, হোয়ার ইজ সি? ক্যাথলিন বলছে সি ইজ লাইং ডাউন, শুয়ে আছে, গড হেল্প হার অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবল। ভগবান একটু শান্তি দিক ওনাকে, একটু যেন ঘুমানোর ক্ষমতা পায়। মানে এর থেকে বোঝা যাচ্ছে কি মৌরিয়া একদম অশান্ত অবস্থায় আছে, তার ঘুম নেই চোখে, একদম শান্তি নেই তার, এরকম অবস্থায় মৌরিয়া রয়েছে। ঠিক আছে, চলো তারপর দেখি। নোরা কামস ইন সফটলি, হ্যাঁ, নোরা ভিতরে আসছে, অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল। আর শালের ভেতরে না একটা পুরো বান্ডেলকে লুকিয়ে এনেছে, কাপড়ের বান্ডেল, ঠিক আছে? তো সেই কাপড়ের বান্ডেলটাকে সে বার করে, আস্তে করে বার করে দেখাচ্ছে। ক্যাথলিন কি করছে না, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ও খুব ওই সে চরকাটা খুব জোরে ঘোরাচ্ছে, দিয়ে বলছে হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? কি এনেছিস রে এটা? হ্যাঁ, কি এনেছিস? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। আমাদের এখানে যে ইয়াং প্রিস্ট আছে সে আমাকে এটা আনতে বলেছে। এটা, এই লোকটা কিন্তু স্টেজে কখনো আসবে না, কিন্তু এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এই নাটকের জন্য, ঠিক আছে? ইয়াং প্রিস্ট, তো ইয়াং প্রিস্ট ইজ ব্রিঙ্গিং আফটার দেম, যেগুলো আমি আন্ডারলাইন করছি তোমরাও কিন্তু আন্ডারলাইন করে রাখবে, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের। তো দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, আনতে বলেছে। ইট ইজ এ শার্ট, এ প্লেন স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনিগল। ডোনিগল বলে একটা জায়গা আছে, সেই ডোনিগালে একটা ডুবন্ত মানুষ ভেসে উঠেছে ডোনিগালের সমুদ্র থেকে। তো সেই সমুদ্র উপকূল থেকে উদ্ধার হয়েছে এই জামাগুলো, তো আমাকে দেখতে দিয়েছে এই জামাগুলো। কার? ক্যাথলিন স্টপস হার হুইল। এই কথা শুনে ক্যাথলিন কি করছে, তার হুইলটা চমকে উঠছে, দিয়ে তার হুইলটা থামিয়ে দিচ্ছে উইথ এ সাডেন মুভমেন্ট, দুম করে থামিয়ে দিচ্ছে। অ্যান্ড লিনস আউট টু লিসেন, আর ঝুঁকছে, মানে একদম শোনার জন্য আগ্রহ প্রকাশ করছে। নোরা বলছে উই আর টু ফাইন্ড আউট ইফ মাইকেলস দে আর। আমাদেরকে এখন এটা খুঁজে বের করতে হবে, আমাদেরকে এখন এটা বলতে হবে যে এটা মাইকেলের ছিল কিনা। মাইকেল ছিল ওদের দাদা, তোমরা ইন্ট্রোডাকশন পার্টে শুনেছো যে মাইকেল সমুদ্রে 9 দিন আগে গেছে, হারিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো মাইকেল ডুবে গেছে, মারা গেছে, এটা কনফার্ম করার জন্য কিছু জামা কাপড় ইয়াং প্রিস্ট আর কি পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমাদেরকে কনফার্ম করতে বলেছে যে এটা মাইকেলের কিনা। কারণ সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, তারা সমুদ্রে এই কাপড়গুলো খুঁজে পেয়েছে, তো দেখতে বলেছে এটা মাইকেলের কিনা। ক্যাথরিন বলছে হাউ উড দে বি মাইকেলস? নোরা, আচ্ছা নোরা তুই বলতো এটা মাইকেলের কি করে হয়? হ্যাঁ, হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্য ওয়ে দ্য ফার নর্থ? এই উত্তর দিকের এত দূরে যাবে কি করে ও? মানে ও যদি ডুবেও যায়, ওর বডিটা ওই উত্তর দিকে এত দূরে ভেসে ভেসে যাবে কি করে বল? মানে এরা তো কি, দাদা মারা গেছে, তো দাদা মারা গেলে মানতে পারছে না আর কি, এরকম একটা ব্যাপার। তাই যতই হোক নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে অত ডোনিগাল, এই অত উত্তর দিকের একটা সমুদ্রে, ওখানে কি করে ভেসে উঠবে বল? ও যদি মারা যেত আমাদের কাছাকাছি কোনো উপকূলে ভেসে উঠতো, সেরকমই একটা ব্যাপার। মানে যতটাই পারা যায় নিজের দিকে সান্ত্বনা দিচ্ছে ওরা দুজন। নোরা তখন বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, যে আমাদের যে ইয়াং প্রিস্ট আছে সে বলেছে কি, এই জায়গাটা মনে রাখতে হবে তোমাদেরকে পরীক্ষার জন্য, যে ইয়াং প্রিস্ট কি বলেছিল দেখো, ইফ ইট ইজ মাইকেলস দে আর, ইট ইজ মানে কি ওই কাপড় জামাগুলো, যদি এই কাপড় জামাগুলো মাইকেলের হয়, সেজ হি, অর্থাৎ ওই হি বলতে প্রিস্ট, প্রিস্ট বলেছে যদি এগুলো মাইকেলের হয়, ইউ ক্যান টেল হারসেলফ হিজ গট এ ক্লিন বারিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তো তুমি তাকে বলে দিও, এখানে হারসেলফ, হারসেলফ মানে কি না
এখানে মরিয়ার কথা বলছে, মায়ের কথা বলছে। যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা তোমার দাদার ছিল, তাহলে তুমি এক কাজ করবে, তুমি তারপর তোমার মাকে জানিও যে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের ইচ্ছায় ওকে একদম খুব ক্লিন বারিয়াল, অর্থাৎ একদম পুরো নিয়ম মেনে তাকে কবরস্থ করা হয়েছে, তাকে কফিনবন্দি করে যেমন খ্রিস্টানিটিতে মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, তার সব কিছু করা হয়েছে, এটুকু তুমি তার মাকে জানিও। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এটা তার হয়, তার না হয় বলতে মাইকেলের যদি এটা না হয়, তাহলে লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম ফর শি উইল বি গেটিং হার ডেথ। বলছে যদি দেখো যে এইটা মাইকেলের নয়, তাহলে কাউকে একটা কথাও বলার দরকার নেই, কারণ হয়তো সন্তানের মৃত্যুর খবর শুনে ও মরেই যাবে। এখানে হার বলতে মরিয়ার কথা বলছে সবটাই। সেজ হি, অর্থাৎ ওই প্রিস্ট বলেছে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, মানে হয় তাহলে তুমি কি করবে, মানে জানাবে মাকে যে হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম যে নিয়ম মেনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। যদি না হয় কাউকে একটা কথা বলতে হবে না, কাউকে বলতে হবে না, কারণ তোমার মা তাহলে কাঁদতে কাঁদতে হয়তো মারাই যাবে, তাই আর কাউকে জানানোর দরকার নেই। এবার কি হলো, দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। এখানে কি এই জিনিসটা তাহলে বোঝো, এখানে এই জায়গাটা হচ্ছে দ্য আনসিন প্রেজেন্স অফ দ্য সি, মানে এই জায়গাটা হচ্ছে সমুদ্রের সে আনসিন প্রেজেন্সটাকে বোঝাচ্ছে। সমুদ্রকে মানে সিকে মনে করা হয় অ্যান্টাগনিস্ট, ভিলেন মনে করা হয় এই নাটকে। আমি আমার কথা যদি বলি, তাহলে তোমার সমুদ্রকে আমরা না সবসময় ভিলেন হিসেবে দেখতে পারবো না, কারণ সমুদ্র এমন একটা জিনিস এখানে যে রিপ্রেজেন্ট করা হয়েছে যে অ্যারান আইল্যান্ডের মানুষজন সমুদ্রে যায় ঠিক আছে, কিন্তু সমুদ্র থেকে মানে তাদের মানে শুধু মরে যায় সেটা নয়, তারা জীবিকা নির্বাহটাও ওখানে করে, তাই না? মানে সমুদ্র ওদেরকে জীবনও দেয়, জীবন জীবিকা চালানোর উপায় দেয়, আবার তারা প্রতিকূলতার জন্য মারাও যায়। তাই সমুদ্রকে আমি পুরোপুরি ভিলেন বলতে পারবো না। ঠিক আছে, আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে সিকে যেমন দেখেছি অ্যাজ ইউজুয়াল সেটাই দেখতে পারি। তো চলো, মানে এই কথাগুলো যখন বললো যে মানে কি হয়, নাটকের একটা সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হয়, তো মানে যে এটা দেখো মাইকেলের হয়তো হবে ধাম করে একটা মানে আওয়াজ যে এসে মানে হাওয়া এসে পুরো একদম দরজাটাকে মানে ভেঙে দেওয়ার মতো করে একদম জোরে একটা দরজা এসে পুরো বাতাস এসে দরজাটাকে খুলে দিল। ঠিক আছে, তো ক্যাথলিন বলছে লুকিং আউট অ্যাংজাসলি, ক্যাথলিন খুব অ্যাংজাসলি অর্থাৎ খুব অ্যাংজাইটির সঙ্গে দেখছে, দিয়ে বলছে ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে ফর গোয়িং দিস ডে উইথ হর্সেস টু দ্য গ্যালওয়ে ফেয়ার। তো কি বলছে না, ক্যাথলিন আবার উদ্বেগে আছে, কারণ ওদের এখনও একটা ভাই তো বেঁচে আছে। আবার বার্টলে তাহলে কোথায় যাচ্ছে মনে রাখতে হবে তোমাদেরকে এগুলো। বার্টলে গোয়িং টু দিস ডে উইথ হর্সেস টু গ্যালওয়ে ফেয়ার। বার্টলে কি হচ্ছে না, গ্যালওয়ে ফেয়ারে যাচ্ছে, তো বার্টলে তো গ্যালওয়ে ফেয়ারে যাচ্ছে তার ঘোড়া বিক্রি করতে, হর্সেস সেলিং করার জন্য। তুমি বলেছো সেটা আমাদের প্রিস্টকে যে তুমি কি আটকাবে না বার্টলেকে, কারণ আমাদের কোনো ভাইটাই আর অবশিষ্ট নেই, তাহলে ওকে যদি বাঁচানো যায় অ্যাট লিস্ট তাহলে অন্তত কিছুটা তো কাজ হবে। তুমি আবার বলতে পারো না যে প্রিস্ট, তুমি একবার বলতে পারো না যে বার্টলে তুমি যেও না, তোমার বিপদ আসতে পারে। দেখো না, প্রিস্ট যদি আটকায় আর কি দিদি হিসেবে বা বোন হিসেবে এদেরও তো উদ্বেগ কাজ করছে, এরা টেনশনে আছে ভাইকে নিয়ে যতই হোক। এরপর নোরা বলছে আই ওন্ট স্টপ হিম। এখানে আই ওন্ট স্টপ হিম মানে কি, আমি তাকে আটকাবো না। দেখো এটা কিন্তু কোটেশনের মধ্যে আছে, তার মানে এটা কিন্তু নোরা বলছে না, সেজ হি। দেখো এটাকে তোমার ডিরেক্ট ন্যারেশনে আছে, মানে যে বক্তা সেই বলেছে, মানে এটা প্রিস্টের কথাটা কি তুলে ধরা হয়েছে। বলছে আমি তো তাকে থামাবো না, মানে এটা প্রিস্ট বলেছে যে আমি থামাবো না তাকে, মানে তাকে বলতে কাকে, বার্টলেকে। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরা ভয় পেও না। প্রিস্ট বলেছে যে তোমরা ভয় পেও না। হার সেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউড। এখানে হার বলতে মরিয়া বলছে ভগবান এতটাও নিষ্ঠুর নয়
তার যে মৌরিয়ার প্রার্থনা এতটাও বিফলে যাবে, ভগবান এতটাও নিষ্ঠুর নয়, সেজ হি উইথ নো সন লিভিং। এই জায়গাটাকে তুমি বলতে পারো এটা আইরনি। মানে আইরনি কথাটা মানেটা কি, মানে যখন মানে আমরা এক কাজ করি তার বিপরীত ধর্মী ঘটনাগুলো ঘটে তখন সেগুলোকে আমরা আইরনি বলি। মানে বিষয়টা হচ্ছে যখন যেটা আমরা ভাবি ঠিক তার বিপরীত জিনিসটা হয়, অপোজিটটা হয়, তখন সেটাকে আমরা আইরনি বলি। মনে করো তুমি একটা ল্যাপটপ কিনেছো, বন্ধুদেরকে পার্টি দিচ্ছ, কিন্তু তোমার সেই পার্টিতে ল্যাপটপটাই গেল চুরি হয়ে, তো এটা হচ্ছে আইরনি। ঠিক আছে, তো সেরকমই বলছে এখানে আমরা কেন আইরনি বলছি পরে বুঝতে পারবো। যে এখানে একটা গডের প্রতি দেখো ফেথ দেখাচ্ছে, ভীষণ মানে একটা ভয়ঙ্কর ফেথ আছে এদের গডের প্রতি, যে ভগবান যা করে ভালোর জন্য করে, খারাপ কখনো করে না। আর প্রিস্ট তো সে তো গডের আরও কাছাকাছি, সে বলেছে যে না, বাটলে যাচ্ছে যাক জীবিকা নির্বাহ করার জন্য, তোমাদের ফ্যামিলিতে পুরুষ বলে তো আর কেউ বেঁচে নেই, একমাত্র পুরুষ ওই বেঁচে আছে, তো তাকে আমি আটকাবো না। কারণ ভগবান এতটাও নিষ্ঠুর নয় যে একটা ছেলে বেঁচে আছে উইথ নো সন লিভিং, মানে আর কেউ বেঁচে নেই, তো তাকেও কেড়ে নেবে একটা মায়ের কোল থেকে, এটা হতে পারে না। কিন্তু আমরা পরের দিকে দেখব যে প্রিস্ট কত বড় মানে ভুল ছিলেন, তাই এটা আয়রনি বললাম। ঠিক আছে, তো ক্যাথলিন কি বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা। তো তখন নোরা মানে এখানে ক্যাথলিন জিজ্ঞাসা করছে যে সি সমুদ্রটা আর কি, হোয়াইট রকস একটা জায়গার নাম, ঠিক আছে ওদের ওখানে, মানে সমুদ্র কি আজকে উত্তাল রে, হ্যাঁ, ব্যাড ব্যাড মানে উত্তাল এখানে, ঠিক আছে। তো বলছে ইজ দ্য সি বাই দ্য হোয়াইট ব্যাড বাই দ্য হোয়াইট রকস, নোরাকে জিজ্ঞাসা করছে আজকে কি খুব উত্তাল সমুদ্র। তো নোরা বলছে মিডলিং ব্যাড, মানে পুরোপুরি খারাপ নয়, হালকা একটু খারাপ বলতে পারিস, মাঝারি ধরনের। গড হেল্প আস, ভগবান আমাদের সাহায্য করুক, আর কি করা যাবে, ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে তো বিশাল গর্জন করছে সমুদ্র। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইড ইজ টার্ন টু দ্য উইন্ড, যখন আর আস্তে আস্তে হাওয়া আরও বাড়বে, জোয়ার আসবে, টাইড জোয়ার আসবে, তখন মনে হচ্ছে যেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডল, ওই যে কাপড়ের বান্ডেলটা এনেছিল নোরা, সেটাকে নিয়ে টেবিলের কাছে গেল, দিয়ে বলছে শ্যাল আই ওপেন ইট নাও, হ্যাঁ রে খুলবো, দেখবো এটা মাইকেলে কিনা দেখবো। তো তখন ক্যাথলিন বলছে মে বি সি উড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই উড ডান, বলছে না না এখন খোলার দরকার নেই, ছাড়, কারণ আমরা খুলে এটাকে আইডেন্টিফাই করার আগেই হয়তো মা চলে আসতে পারে এখানে, দুম করে যদি মা চলে আসে তখন আর আমাদের কিছু করার থাকবে না, তাই এখন থাক আপাতত বাবা, ছাড়, পরে আমরা ওটাকে দেখে নেব যে হ্যাঁ এটা আমাদের মাইকেলেরই কিনা। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এলো, ক্যাথলিনও এলো, দিয়ে বলছে ইটস লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, দেখ অনেক দিন হয়ে গেল আর আমরা দেখ বসে বসে দুজন মিলে কাঁদছি, কার জন্য, মাইকেলের জন্যই তোরা কাঁদছে, দাদা হারিয়ে গেছে তো সেই জন্য, বলছে আমরা দেখ কতদিন ধরে দুজনে মিলে কাঁদছি। নোরা বলছে গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন, মানে ভেতরে মা শুয়ে আছে তো মরিয়া, তো সেখানে কানটা দিয়ে কান পেতে শুনছে, দিয়ে বলছে সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, বিছানার ওপর না মনে হচ্ছে যেন নড়াচড়া করছে, সি উইল বি কামিং ইন এ মিনিট, এক্ষুনি মনে হচ্ছে চলে আসবে এই রুমে। কি করা যায় বলতো এই বান্ডেলটাকে নিয়ে, দু বোন আর কি তাড়াহুড়ো করছে। ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার, মানে মই দে, ল্যাডার মানে মই, তো আই উইল পুট দেম আপ ইন দ্য টাফ লফট। এই টার্ফ লফট কথাটা মানে কি, মানে যেহেতু ওদের ছাদ দেওয়া বাড়ি নয়, কটেজ, তো মাচা থাকে, মাচা বোঝো তো যারা দেখেছো, মানে বাঁশের তৈরি মাচা হয়, সেই মাচার উপরের দিকে তারা জিনিসপত্র সংরক্ষণ করে, সেরকম বলছে দে মইটা দে, আমি ওপরে মাচায় তুলে দিই এটা, কোনোভাবে মাকে দেখানো যাবে না। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, কোনোভাবেই যেন জানতে না পারে। অ্যান্ড মে বি হোয়েন দ্য টাইড টার্নস, যখন আস্তে আস্তে জোয়ার কমে যাবে, সি উইল বি গোয়িং ডাউন টু সি হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, মানে যখনই দেখবি মানে ঢেউগুলো কমে আসছে, বড় জোয়ার কমে আসছে, তখন কি হবে, মা তো যাবে সেই সমুদ্র পাড়ে। এর কত প্যাথেটিক জিনিস, মানে প্রতিদিন জোয়ার আসে, জোয়ারের পর ভাটা আসে, জোয়ারে কি হয় অনেক কিছু ভাসিয়ে নিয়ে আসে তীরে, তো সেই তীরে ভাসিয়ে নেওয়া আসা ব্যাপারগুলোর জন্য মরিয়া কি করে না যায় ওখানে, প্রত্যেক দিন সমুদ্র তীরে যায়, আর গিয়ে কি করে না দেখে যে জোয়ারে তার ছেলের বডিটা ভেসে এলো কিনা, এই দেখতে সে যায়, ঠিক আছে, তার মা। তো সেই জন্য বলছে যে
দেখা যাক, মানে আমার মা তো এখনই যাবে, যখন যাবে তখন আমরা এটাকে খুলে দেখব। দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাভেল অফ দ্য চিমনি, তার চিমনির পাশে মইটা লাগালো। ক্যাথলিন গোজ আপ ফিউ স্টেপ, ক্যাথলিন উঠলো মইটায় কয়েক পা। হাইডস দ্য বান্ডেল ইন দ্য টাফ লফট, ওপরে মাচায় লুকিয়ে দিল। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, আর মৌরিয়া এই ফার্স্ট টাইম আমাদের নাটক এন্ট্রি নিচ্ছে। মৌরিয়া ইনার রুম, ভেতরের রুমে শুয়েছিল তো, সেখান থেকে এলো। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো, মৌরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কিউরিয়াসলি। তো মৌরিয়া এসেছে, ক্যাথলিনের দিকে তাকাচ্ছে, তাকিয়ে একটু একটু কিউরিয়াসলি তার দিয়ে তাকিয়ে আর কি বলছে, মানে মৌরিয়া ক্যাথলিনকে কিছু একটা বলছে। ইজ নট ইট টাফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং? সারাদিনের জন্য আর কত জ্বালন পোড়াবি তোরা, আর কত জ্বালন পোড়াবি? মানে একটু খিটখিটে হয়ে গেছে, ছেলেরা মারা গেছে, এত টেনশনে আছে, বয়স্ক মানুষ তো এরকম এসে বলছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না করবি, জ্বালনগুলো পোড়াবি। বোঝা যাচ্ছে তো, গরিব মানুষ, তারা আর কত কি মানে জোগাতে পারবে, তাই জ্বালনটাও তাদেরকে সংরক্ষণ করে করে চলতে হয়। তো ক্যাথলিন বলছে, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। আরে মা, খুব একটা তো পোড়াচ্ছি না, একটা কেক বানাতে দিয়েছি, জাস্ট বেক করতে দিচ্ছি কেকটাকে, আর কিছুই না। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, মানে তার হাতে যে জ্বালনগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে বলছে যে আরে বেশি কত আর পোড়াচ্ছি, তোমার দেখতে পাচ্ছ না, বেশি তো পোড়াচ্ছি না। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনিমারা। আর তুমি তো জানো যে বার্টলে কনেমারাতে যাবে, তাহলে মনে রাখবে কিন্তু বার্টলে কোথায় যাবে। ও এই প্রথম আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে কনেমারাতে যাবে, সেখানে বাটলে কি করবে, টাইড অর্থাৎ জোয়ার কমে এলেই তো যাবে, তাই তাকে আমাদেরকে খাবার দিতে হবে না, এই কেকটা বানিয়ে নিই, তো কেকটা বানিয়ে নিলে তারপরে তো যাবো। তো এই জিনিসটা মনে রাখবে। একটু আগে বললাম বার্টলে যাচ্ছে গ্যালওয়ে ফেয়ারে, তো তোমরা দেখতে পাবে এখানে যে গ্যালওয়ে ফেয়ারটা হচ্ছে একটা জায়গা, এবং সেটা হচ্ছে কোথায় অবস্থিত, কনেমারাতেই অবস্থিত। মানে পুরো ল্যান্ডটা হচ্ছে কনেমারা, মানে উপকূল যেটা, যেখানটায় আর কি জাহাজগুলো থামে, সেই জায়গাটার নাম হচ্ছে গ্যালওয়ে। ঠিক আছে, আর পুরো যে এলাকাটা, এই পুরো এলাকাটার নাম হচ্ছে কনেমারা। ঠিক আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে তুমি দেখবে যে ছোট্ট একটি জায়গা, মানে যেখানটা আর কি সমুদ্র উপকূল আছে, সেইটাকে আমরা দীঘা বলি, কিন্তু দীঘাটা আবার মেদিনীপুরে, সেরকম ব্যাপারটা, সেইটাই হচ্ছে কনেমারা। তো নোরা পিকস আপ দ্য টার্ফ, এখানে ক্যাথলিন কি করেছিল, মায়ের কথা শুনে ফেলে দিয়েছিল ঝাঁঝ মেরে, তোমার যে ধর দরকার নেই। তো নোরা আবার সেই জ্বালনগুলো কুড়ালো অ্যান্ড পুটস ইট ইন রাউন্ড দ্য পট ওভেন। আর কি করলো, পট ওভেন, যে ওই তোমার ওভেনের মধ্যে যেখানে রান্না হচ্ছিল, সেখানে আবার দিল জ্বালনগুলো। মৌরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আর মৌরিয়া কি করছে, সিটিং ডাউন, বসে আছে একটা টুলের মধ্যে, বসে আছে ফায়ারের পাশে। দিয়ে বলছে, হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। মৌরিয়া বলছে যে না না, যেতে দেবো না। এই স্পিচগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে যে আমি ওকে যেতে দেবো না, কারণ আজকে বাতাস দিচ্ছে এদিক থেকে, রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস দিচ্ছে। হি ওন্ট গো দিস ডে, আজকে তো ওকে যেতে দেবো না। অ্যান্ড দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, হ্যাঁ, আমাদের যে প্রিস্ট আছে সে তো শিওর ওকে আটকাবে যে না না, ওকে যেতে দেওয়া যাবে না আজকে, কারণ বুঝতেই পারছিস দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস দিচ্ছে, মানে আজকে ভয়ঙ্কর হতে পারে সমুদ্র, কোনোভাবেই আজকে আমরা বাটলেকে যেতে দিতে পারি না। নোরা, হি উইল নট স্টপ হিম, এখানে হি বলতে প্রিস্ট, বলছে না না, প্রিস্ট থামাবে না, কখনোই প্রিস্ট কিন্তু থামাবে না। মাদার, মা, অ্যান্ড আই হার্ড ইমান সিমন, স্টিফেন ফেটি, কলম সোয়ান, মনে রাখবে এই নামগুলো, যে এরাও কিন্তু যাবে। মানে বার্টলে যে গ্যালওয়ে ফেয়ারে যাচ্ছে, সে কিন্তু একা যাচ্ছে না, কে কে যাচ্ছে আরও ওদের প্রতিবেশীরা, হ্যাঁ, ইমন সিমন, স্টিফেন ফিটি, আর কে যাচ্ছে, কলম সোয়ান, এরা সবাই মিলে যাচ্ছে। তো বলছে সবাইকে শুনলাম যে এরা তো যাচ্ছে, তো অসুবিধে কী আছে। মৌরিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ, আরে ও কোথায়, ইজ হি ইটসেলফ মানে ও কোথায়, ও বলতে এখানে বাটলের কথা বলছে। বলছে বাটলে নিজে কোথায় এখন বলতো। নোরা বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি আনাদার বোট সেলিং ইন দ্য উইক, বলছে এই সপ্তাহে কোনো জাহাজ ছাড়ছে কিনা এই খবর নিতে গেছে ও। আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও, আমার তো মনে হয় না যে বিশাল সময় লাগবে, ও এক্ষুনি ফিরে যাবে। দেখো, ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, গ্রিন হেড হচ্ছে একটা ল্যান্ডমার্ক, ঠিক আছে, মানে
যে জায়গাতে আর কি ওদের জাহাজগুলো থামে সেখানটা। তো অ্যান্ড দ্য হুকার্স ট্যাকলিং ফ্রম দ্য ইস্ট। এই হুকার্স ট্যাকলিং কী বলো তো? হুকার্স ট্যাকলিং হচ্ছে এক ধরনের মালবাহী জাহাজ, মানে মালপত্র পরিবহন করার জন্য এক ধরনের জলপথে যে ছোট জাহাজ আসে সেই জাহাজগুলোকে বলা হয় হুকার্স ট্যাকলিং। তো বলছে গ্রিনহেডের কাছে হুকার্স ট্যাকলিংটা আসছে নাকি পূর্ব দিক থেকে, সেটাই দেখতে গেছে আর কি। ক্যাথলিন বলছে আই হিয়ার সামওয়ান ইজ পাসিং দ্য বিগ স্টোন। মনে রাখবে এই বিগ স্টোন হচ্ছে এটাও একটা ল্যান্ডমার্ক বলতে পারো, মানে ওদের এই যে মৌরিয়াদের যে বাড়ি আছে সেই বাড়িটার পাশে একটা বড় পাথর আছে, সেই পাথরের জায়গাটাকে বিগ স্টোন বলে। বলছে আমার মনে হচ্ছে তো পায়ের আওয়াজ পাচ্ছি, বিগ স্টোনের পাশ দিয়ে কেউ একটা আসছে মনে হচ্ছে, দেখ। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে বলছে হি ইজ কামিং নাও। ওই তো আসছে আসছে, অ্যান্ড হি ইজ ইন এ হারি। তারা হুড়ো করে আসছে, কি হলো কে জানে, তাড়াহুড়ো করে আসছে। বাটলে বলছে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বাটলে ভেতরে এলো এবং রুমের এদিক ওদিক তাকাচ্ছে, স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি। তো এসে কি দুঃখ দুঃখ মুখ করে তাকিয়ে আছে। বাটলে খুব শান্ত মুখে তাকিয়ে আছে, ঠিক আছে। এসে কেন? কারণ ও জানে যে মাইকেল মারা গেছে, মানে ওদের দাদা যে লাস্ট অবশিষ্ট ছিল, তো সে মারা গেছে এবং শেষ ভরসা ওদের বাড়ির ছেলে হিসেবে একমাত্র বাটলে। তো তারও মুখটা স্যাডনেসে ছেয়ে গেছে, কোয়াইট কেমন একটা শান্ত হয়ে গেছে তার মুখটা। এসে খুঁজছে, বলছে হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ। আরে ওই আমার যে দড়িটা কেনা ছিল সেই দড়িটা কোথায় গেল রে ক্যাথলিন? দড়িটা কোথায় গেল? ওয়াজ বট ইন কনেমারা। কনেমারাতে নিয়ে যাবো, ওটা কোথায় গেল বলতো? ক্যাথলিন কামিং ডাউন মানে ও তো সেই ময়েতে উঠেছিল ওখানে, দিয়ে এসে বলছে গিভ ইট টু হিম নোরা। এই নোরা ওকে দে না রে, ওই দড়িটা ওকে দে। ইট ইজ অন দ্য নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। ওই দেখ হোয়াইট বোর্ডের পাশে আছে। এখানে হোয়াইট বোর্ড কি? হোয়াইট বোর্ড হচ্ছে কফিন বানানোর জন্য বোর্ড কিনে রেখেছে আর কি। মরিয়া তার ছেলে মারা গেছে, তার ছেলে মারা যাওয়ার জন্য তার কফিন বানানোর একটা বোর্ড কিনে রেখেছে। আই হ্যাং ইট আপ দিস মর্নিং। বলছে আজকেই আমি ওটাকে টাঙিয়ে রেখেছি, ওই দেখ কফিনের পাশে ওটাকে টাঙিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। এখানে মনে রাখবে কয়েকটা জায়গায় না কিছু কিছু সিম্বল এখানে খুব ইউজ হচ্ছে। যেমন দেখো এই শব্দটা ব্ল্যাক শব্দটা খুব ইউজ হয়েছে, ঠিক আছে। ব্ল্যাক ফিট বলছে একটা শুকর আছে ওদের ওখানে, বলছে কালো পাওয়ালা শুকরটা ওই দড়িটাকে চিবোচ্ছিল সকালবেলা, তো সেই জন্য আমি ওটাকে কি করেছি না টাঙিয়ে রেখে দিয়েছি, আমি কোনোভাবেই ওটাকে ফেলে রাখিনি। তো যাই হোক, এটা কেন দেখো এই গোটা নাটক জুড়ে বারবার কিছু রঙের কালারের ব্যাপার আসছে, মানে কালারের বিষয় আসছে, যে কালারগুলো আর কি সিম্বলাইজ করে। ব্ল্যাক হচ্ছে সিম্বল অফ ওমিনাস কথাটা মানে কি কোনো অশুভ জিনিস। ব্ল্যাক সবসময় ওমিনাস জিনিসকে বোঝায়, যে সবসময় এত খারাপ কিছু ঘটছে সেরকম বিষয়কে বোঝাচ্ছে। যে দিয়ে নোরা কি করছে, গিভিং হিম এ রোপ, তাকে দড়িটা দিল। ইজ দ্যাট ইট বাটলে এই দড়িটা? মরিয়া বলছে ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলে নিস না দড়িটা, ছেড়ে দে নিস না দড়িটা, ছেড়ে দে। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, ওই বোর্ডের পাশে আছে, তুই ছাড়। বাটলে টেক্স দ্য রোপ, বাটলে কি করলো দড়িটা নিয়ে নিয়েছে। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস। আরে দড়িটা দরকার আছে রে বাটলে, মা মানে যত রকম করে পারে বুক দিয়ে লাগছে আর কি, ছেলেকে যেতে দেবো না, তো সেরকম করছে। দিয়ে বলছে বাটলে ছাড় না দড়িটা, ছাড় আজকে, এটা এখানে দরকার আছে বাবা। আই অ্যাম টেলিং ইউ, তোকে বলছি না, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমোরো মর্নিং, কালকে সকালের মধ্যে যদি মাইকেলের বডিটা ভেসে ওঠে, অর দ্য নেক্সট মর্নিং বা তারপর দিন, অর এনি মর্নিং ইন দিস উইক বা এই সপ্তাহের কোনো একটা দিন যদি ভেসে ওঠে, কত প্যাথেটিক বুঝতে পারছো? মা অপেক্ষা করছে তার ছেলের বডি মানে সমুদ্র থেকে উঠে আসবে সেরকম বিষয়টা। তো সেই জন্য বলছে তুই দড়িটা রাখ না রে বাবা। যদি মাইকেলের বডিটা ভেসে ওঠে কবে, হয় কালকে সকালে, না হলে তার পরদিন সকালে, বা কোনো একদিন সকালে এই সপ্তাহের মধ্যে ভেসে উঠবে, দেখ না। ফর ইটস এ ডিপ গ্রেভ মানে হচ্ছে খুব জাঁকজমক করে ওরা আর কি কবরস্থ করতে চাইছে ছেলেকে, মানে উই উইল মেক হিম দ্য গ্রেস অফ গড। ভগবানের ইচ্ছায় আমি ওকে সুন্দর করে বিদায় জানাতে চাই, শেষ বিদায়টা আমি খুব সুন্দর করে জানাতে চাই। কারণ কফিন নামানোর জন্য যারা খ্রিস্টান তারা বডিকে কি করে, কফিনের মধ্যে বন্দি করে তারপর কবর দেয় বাড়ির। তো এরপর
এই কবরস্থ করার জন্য একটা বড় দড়ির প্রয়োজন হয়, কারণ কফিনটাকে নামাতে হবে। তো সেই জন্য বলছে তুই ওটাকে রেখে দে বাটলে বাবা, তুই ওটাকে, তো মাইকেলের বডি যদি ভেসে ওঠে তাহলে কি হবে না, আমরা ঠিক ওটাকে কবর দেওয়ার জন্য কাজে লাগবে। এটা আর কিছুই না, বাটলেকে আটকাচ্ছে যাতে বাটলে দড়িটা না পায়, তার ঘোড়াগুলো বিক্রি করতে যেতে না পারে, এইরকম একটা প্রচেষ্টা আর কি অন্যভাবে, কারণ বয়স্ক মা ডাইরেক্ট বারণ করলে শুনবে না, এরকম একটা ব্যাপার। তো বাটলে কি বলছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। বাটলে কিন্তু তার দড়ি নিয়ে গোছানোর কাজ শুরু করলো। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মের। হল্টার মানে কি, লাগাম। হ্যাঁ, ঘোড়ার লাগাম বানানোর জন্য আমার কাছে তো কিছু নেই মা, অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি। আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার হাতে সময় নেই। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট। 2 সপ্তাহের মধ্যে এই একটাই বোট যেটা যাচ্ছে গ্যালওয়েতে, তো আমাকে তো যেতেই হবে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো। আমি শুনলাম সবাই বলা বলি করছে যে খুব ভালো একটা মানে মেলা হতে চলেছে ঘোড়া বিক্রি করার জন্য, দারুণ একটা মেলা হতে চলেছে, তাই আমাকে তো যেতে হবে। মা তুমি আমাকে বাধা দিও না প্লিজ। মরিয়ার এই স্পিচটা দেখো, it is hard thing they will be saying below if the body is washed up and there is no man in it to make the coffin। বলছে এটা শুনে আমার খারাপ লাগছে, সবাই মেলায় যাব বলে বলা বলি করছে, কিন্তু কেউ এটা বলছে না যে যদি মাইকেলের বডিটা চলে আসে ভেসে, তখন আমি একটা ছেলেকেও পাবো না যে কফিন বানাবে। কে কফিন বানিয়ে দেবে বলতো? অ্যান্ড after giving a big price for the finest white boards you would find in Connemara। দেখো এখানটা এই জিনিসটা মানে কেমন হলো বিষয়টা, মানে মায়ের এখানটা একটা ইউনিভার্সাল মাদারহুড আমরা দেখতে পাচ্ছি মরিয়ার, ঠিক আছে? মানে মায়েরা দেখবে সন্তানকে তার বেস্টটা সবসময় প্রোভাইড করে, তার যেটা সামর্থ্য অনুযায়ী তার যেটা বেস্ট হয়। আমাদের বাড়িতেও দেখেছি আমরা, মায়েরা আমাদেরকে সবসময় বেস্টটা প্রোভাইড করেছে, নিজে সব মানে কমটা চুজ করলেও আমাদেরকে বেস্টটা দিয়েছে। এটা ইউনিভার্সাল মাদারহুড। তো বলছে দেখ, সব থেকে বেশি টাকা দিয়ে সব থেকে দামি সাদা রঙের বোর্ডটা আমি আজকে কিনে এনেছি কনিমারা থেকে এই বোর্ডটা পাওয়া গেছে, তো এই সব থেকে দামি বোর্ডটা আমি কিনে আনিয়েছি। আমার মাইকেলকে আমি অন্ত্যেষ্টিক্রিয়ায় দেব, তার কবরে এটা আমি দেবো, তার কফিন বানাবো এটা দিয়ে। এটা থেকে বোঝা গেল যে একটা ইউনিভার্সাল মাদারহুড কাজ করছে ওর মধ্যে, যে আমার ছেলের শেষ কাজেও আমি বেস্টটা দেবো। সি লুকস রাউন্ড দ্য বোর্ডের দিকে তাকালো। বার্টলে বলছে হাউ উড ইট বি ওয়াশড আপ। মা কি করে ভেসে উঠবে, মা বডিটা কি করে ভেসে উঠবে? And we after looking each day for 9 days and strong wind blowing a while back from the west and south। কিভাবে ভাসবে বলো তো? 9 দিন ধরে আমরা বডিটা খুঁজছি। এই যে নাম্বারটা 9 হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার, ওমিনাস নাম্বার, মনে রাখবে। তো এই 9 সংখ্যাটা যখনই আসবে তুমি জানবে খারাপ কিছু ঘটতে চলেছে এদের ক্ষেত্রে। তো 9 হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। তো 9 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না। স্ট্রং উইন্ড ব্লোয়িং, এত জোরে ঝড় দিচ্ছে। হ্যাঁ, দ্য হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে এত জোরে একটা মানে হাওয়া দিচ্ছে। তো কি করে হবে বলো তো, কি করে ভেসে আসবে এইদিকে? মরিয়ার স্পিচে দেখো, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইট সেলফ দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন। এগুলো হচ্ছে সবই তুমি বলতে পারো কুসংস্কারাচ্ছন্ন বিষয়। বলছে তুই আগেকার মানুষ তো, এরা সব সময় মানে একটা টেনশন কাজ করে, এরা অনেক কিছুতে বিশ্বাস করে, সেরকম ব্যাপার। বলছে মানে এগুলো কিন্তু সিম্বল অফ ওমিনাস, মানে অশুভর ইঙ্গিত দিচ্ছে। বলছে তুই দেখতে পাচ্ছিস না, এই জায়গাগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। স্টার আপ এগেনস্ট দ্য মুন, বুঝতে পারছিস না? চাঁদের ওপরে তারা চলে গেছে, হ্যাঁ, রাত্রিবেলা, মানে চাঁদ আর তারার পজিশন নিয়ে বলছে, চাঁদটা নিচে আছে, তারাটা ওপরে গেছে। এটা তুই বুঝতে পারছিস না? ইফ ইট ওয়াজ 100 হর্সেস, তাহলে তুই বুঝতে পারছিস না যে কতটা খারাপ ঘটনা তোর সঙ্গে ঘটতে চলেছে? বাটলে এই মরিয়ার স্পিচটা খুব খুব মানে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মানে তোমাদের ইউনিভার্সিটির কোয়েশ্চেনে, বর্ধমান ইউনিভার্সিটি কোয়েশ্চেনে এটা এক্সপ্লেনেশন হিসেবে আগেও এসেছে বা আবার নতুন করে আসতেও পারে, তাই মনে রাখবে। বার্টলেকে এই কথাটা এতক্ষণে বলছে, ইফ ইট was 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against a son where there is one son only? বলতো বাটলে,
একটা ঘোড়া, 100টা ঘোড়া বা 1000 ঘোড়া, যত খুশি ঘোড়া হোক, একটা মায়ের কাছে ঘোড়ার দামে কি এসে যায়? তুই 1000টা ঘোড়া বিক্রি করে টাকা আনলেও একটা মায়ের কাছে কি এসে যায় যার একটা মাত্র ছেলে বাকি আছে? তার থেকে মূল্যবান কি কিছু হয়? মানে একটা মাত্র যার ছেলে বেঁচে আছে, সব ছেলে মারা গেছে তার বাড়ির, তার কাছে কি কোনো ঘোড়ার দাম কখনো বেস্ট হতে পারে? এই হচ্ছে মৌরিয়ার স্পিচ ছিল। ঠিক আছে, মানে মৌরিয়া খুবই দুঃখে আছে, ছেলেকে ছাড়তে চাইছে না, বুকে আগলে রাখতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো তাই বলছে, তোর থেকে মূল্যবান আমার কাছে বাটলে পৃথিবীতে আর কিচ্ছু নেই রে, তাই তুই যাস না, এটাই যেন মৌরিয়া বলতে চাইছে। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকলো, কারণ ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তোমরাও ধৈর্য হারা হয়ে যাবে, শেষ পর্যন্ত বুঝতে পারবো না যে কতটা কি হল। বুঝলে তোমরা কতটা নিতে পারছো না পারছো, তাই পার্ট পার্ট করে ভিডিওগুলো আসছে, তো যাতে তোমরা ধৈর্য হারানো হয়ে না পড়ো, ছোট ছোট করে একটু একটু করে দেখো আর এগোতে থাকো। আস্তে আস্তে পুরো গল্পটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, কথা দিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, আরো একবার বলে রাখলাম। থ্যাংক ইউ।